গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আছে এবং যারা প্রবাসী শ্রমিকরা যারা আছেন তাদের রক্তে, তাদের শ্রমে, তাদের ঘামে আমাদের দেশের ইকোনমিটা চলে। আমরা অ্যাজ এ গভর্নমেন্ট দৃঢ়ভাবে এই ব্যাপারটা বিশ্বাস করি। যারা মালিক আছে তারা যা খাবে শ্রমিকরাও যাতে একই খাবার খায়। মালিকরা যদি সুষম খাবারের অধিকার থাকে তাদের ফ্যাক্টরিতে বা বিভিন্ন স্কেলে যারা বিভিন্ন জায়গায় শ্রমিক আছেন তাদেরও কিন্তু সেটা এনশিওর করার ধর্মীয় বাধ্যবাধকতাও আছে। কেউ যদি ওই স্কেলে চিন্তা করেন নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টার জায়গায় আমরা 5 ঘন্টাতে নামিয়ে নিয়ে আসবো, এই টাইপ কথাবার্তা বললে হাততালি হয়তো বা পাওয়া যায়, কিন্তু যে ব্যাপারটা আমরা বুঝতে ভুল করি 5 ঘন্টায় যদি নামিয়ে নেওয়া যায় কোনো এমপ্লয়ার নারীদেরকে আর এমপ্লয়মেন্টের দিকে নিয়ে যাবে না। রানা প্লাজা, তাজরিন ফ্যাশন এবং হাশেম ফুড সহ উল্লেখযোগ্য কর্মক্ষেত্রে দুর্ঘটনাসমূহের জন্য দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে। যে মুহূর্তে শ্রমিকদের নিয়ে কথাবার্তা বলা শুরু হয়, আমরা শিকাগোর অলমোস্ট 140 বছরের পূর্বের আমাদের যে রিমার্কেবল ঘটনা যে আপরাইজিং ছিল সেটা নিয়ে আমাদের কথা আসে, কারণ সেই জায়গা থেকেই ইতিহাসের অনেক বাকবদলটা হয়ে যায়। তো এই জায়গাতে যদি আমরা চিন্তা করি আমাদের এই শ্রমিক অধিকারের ব্যাপারটাকে আমরা সামগ্রিকভাবে আমার কাছে মনে দিতে পারি না। এর কারণটা হলো এটাকে কি শুধুমাত্র আমরা শ্রমিকদের অধিকারের জায়গাতেই আবদ্ধ রাখবো, নাকি আমাদের নীতি নৈতিকতা সবকিছুর ভেতর থেকে বিকশিত করার দরকার আছে। কারণ ছোট্ট একটা উদাহরণ দেই, আমি বারবার করে বোঝার চেষ্টা করি। এটা আমি কিন্তু কোনো পলিটিক্যাল অপিনিয়নে যাচ্ছি না, আমার আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করার জন্য বলছি। দেখবেন যে একটা স্কুলে, গ্রামের স্কুলে কিছু কিছু বাজে কালচার আছে। ক্লাসের প্রথম দিনে টিচার স্টুডেন্টদেরকে দাঁড় করিয়ে দেয়, নিজের পরিচয়টা জিজ্ঞেস করার পরে তারপর প্রশ্ন করে কার বাবা মা কি করেন। তো করতে করতে অনেক স্টুডেন্টরা জবাব দেন তাদের মা কিছুই করেন না। এই যে মা কিছুই করেন না, একজন গৃহিণী, ফুল টাইম গৃহিণীর যে দিনভর একটা সার্ভিস দিতে হয়, সেই সার্ভিসটা যে অনেক ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক সার্ভিসের চেয়েও অনেক মূল্যবান হতে পারে, কিন্তু দেখবেন ওই ব্যাপারটা রেকগনিশন না দিয়ে একেবারে ছোট বাচ্চাদের মাথার ভেতরে ঢুকে দেওয়া হয়, সে কোনো কিছু করে না। এই জন্যই আমি বললাম যে অনেক কিছু আইন আদালত আলাপ আলোচনা করে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু আমাদের মানসিকতার যে ডেভেলপমেন্টটা, ডে টু ডে লাইফের প্র্যাকটিস যেটা, এই ব্যাপারটার সাথেও যদি আমরা অ্যালাইন করি তাহলে দেখা যাবে যে আমাদের চিন্তাভাবনা করার দ্বারটা অনেকটা উন্মোচিত হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আমি দেখি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে আলাপ আলোচনাগুলো হয় সেটা প্র্যাকটিক্যাল লাইফ নিয়েও তো অনেক আলাপ আলোচনা সেই জায়গাতে হতে পারে, কিন্তু আমরা দেখি ঘুরে ফিরে কার কোন পোশাক, কার কোন বিয়ে শাদী করা উচিত, অমুক তমুক, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হতে পারে। কিন্তু এমন আলোচনা তো হওয়া উচিত, এই মডার্ন পৃথিবী যে জায়গায় 150 বছর পূর্বে রিয়ালাইজ করেছে, মোটামুটি 1400 বছর পূর্বে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ভাষণটা দিয়েছিলেন, আমি মনে করি এই বিদায় হজের ভাষণটাকে একদম একাডেমিক ডিসকাশনে যদি পড়ার চেষ্টা করি, ওই জায়গাতে শ্রমিকের অধিকার নিয়ে যে স্ট্যাটাসটা উনি এস্টাবলিশ করার চেষ্টা করেছিলেন, ওনার তো ওইটা আনুষ্ঠানিকভাবে শেষ ভাষণ ছিল। তো ওই জায়গায় কি বলছেন, ওই যে আলাপ আলোচনাগুলো আসছিল, শফিক ভাই আলোচনাগুলো তুলছিলেন যে তাদের খাবারের অধিকার, ন্যূনতম বেসিক কিছু খাবারের অধিকার, যে যারা মালিক আছে তারা যা খাবে শ্রমিকরাও যাতে একই খাবার খায়। তাহলে খেয়াল করে দেখেন ওই স্ট্যান্ডার্ডটাকে যদি বর্তমানের লেন্স দিয়ে আমরা দেখার চেষ্টা করি, দ্যাট মিনস মালিকরা যদি সুষম খাবারের অধিকার থাকে তাদের ফ্যাক্টরিতে বা বিভিন্ন স্কেলে যারা বিভিন্ন জায়গায় শ্রমিক আছেন তাদেরও কিন্তু সেটা এনশিওর করার ধর্মীয় বাধ্যবাধকতাও আছে। কেউ যদি ওই স্কেলে চিন্তা করেন, আমি তো শুধু একটা ধর্মের কথা বললাম, ব্যাপারটা এরকম না, প্রত্যেকটা ধর্মের ভেতরেই দেখবেন এই টাইপ স্টিপুলেশনগুলো আছে। কিন্তু ব্যাপারটা হলো ধর্মকে বিভিন্ন জায়গায় নিজেদের সুবিধাজনকভাবে সেল করার জন্য অনেক কিছুই করা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি এই ব্যাপারগুলা ফিল করার চেষ্টা করা হয় না। মানে আমি এই কথাগুলা শুরুতে এই জন্য বললাম যে আমাদের আইন আদালতের পাশাপাশি ধার্মিক লেন্সে, সোশ্যাল লেন্সে এই ব্যাপারগুলো বোধহয় এস্টাবলিশ করাটা অত্যন্ত জরুরি। তাহলেই দেখা যাবে যে প্রয়াত ম্যাডাম খালেদা জিয়ার সাথে যিনি তার গৃহকর্মী ছিলেন ফাতেমা, দেখবেন সেই ফাতেমার অপরিসীম ত্যাগ স্বীকার আছে। উনি কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না, উনি ওই গৃহে তার পেছনে স্যাক্রিফাইস করার জন্য তাদের যারা সন্তানরা বর্তমানে আছেন তাকে কিন্তু অনেক প্রোগ্রামে, পারিবারিক প্রোগ্রামে একদম পরিবারের একজন হিসেবেই এই যে নিয়ে যাচ্ছেন। তার মানে লিডারদের কাজটা অনেক ক্ষেত্রে কি হয়, নিজেরা করে আরেকজনকে ইন্সপায়ার করার জার্নিটা, এই জার্নিটা আমাদের ছড়িয়ে দেওয়া উচিত। যে
আমরা কি নিজেদের জীবনে সেই ব্যাপারটা করার চেষ্টা করছি কিনা। তারপর আমি কয়েকটা পয়েন্টে চলে যাই। এই আর একটা পয়েন্ট, অনেক রায় ভাই খুব চমৎকার কথা বলেন, আমি তার অনেক কথা খুব মনোযোগ দিয়ে শুনি এবং বরাবরের মতো আজকেও শুনেছি, এবং প্রত্যেকটা কথা এত চমৎকারভাবে উনি তুলে ধরছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশে যারা রাজনীতি সচেতন লোকজন আছেন তারা শ্রমিকদের অধিকার নিয়ে যে এইভাবে ভাবেন, এটা খুবই চমকপ্রদ একটা ব্যাপার। এবং অনেক ভাইয়ের পার্সপেক্টিভ আর ঠিক পরবর্তীতেই আমাদের শফিক ভাইয়ের পার্সপেক্টিভ, দুইটা যদি আমরা মেলাই, মানে আমাদের চিন্তা ভাবনা এবং বাস্তবতার ভেতরে যে গ্যাপটা আছে সেই গ্যাপে একটা ব্রিজ স্থাপন করা দরকার। আমার কাছে মনে হয় যে শফিক ভাইয়ের স্পিচের ভেতরে আমি সেই ব্রিজটা খুঁজে পেয়েছি। আমরা একেবারে জিরো যে জায়গাতে আছে, জিরো থেকে একেবারেই আমরা অনেক কিছু হয়তো বা চিন্তা ভাবনা করতে পারবো না, অনেক কিছু মনে হবে ইউটোপিয়ান চিন্তা ভাবনা কিনা, কিন্তু ওই যে জায়গায় আমি অনেক বেশি মজুরি, হয়তো বা স্ট্যান্ডার্ড যে মজুরিটা দেওয়া যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু সাবসিডাইজ প্রাইসে তাদেরকে যদি খাবার দাবারের যে ইস্যুটা আছে, এমনকি মেডিকেল সাপোর্ট যেটা আছে, এই ব্যাপারগুলো যদি প্রোভাইড করা যায়, তাহলে দেখা যাবে যে তার মজুরিটা হয়তো বা যে লেভেলে বাড়ানোর কথা, নানা প্রতিবন্ধকতায় যদি অ্যাজ ইট ইজ নাও হয়, ওইটা বাড়ানোর চেষ্টাটা করা থাকলো, অ্যাট দ্য সেম টাইম তাদের ডে টু ডে লাইফের যে বেসিক নেসেসিটিস সেটা পূরণ করার যে আপ্রাণ চেষ্টা, এই চেষ্টাটা যদি থাকে তাহলে দেখা যাবে যে আমাদের এক্সপেকটেশন এবং রিয়েলিটির ভেতরে একটা ব্রিজ হয়তো বা আমরা স্থাপন করতে পারবো। এবং এইটা আমাদের বিএনপির যে ইস্তেহার যেটা আছে, একটু ইস্তেহারে যদি আমরা তাকাই তাহলে দেখবেন ন্যায্য মূল্যে তাদেরকে যে মজুরি পরিশোধ করা, এটার পাশাপাশি তাদেরকে যে খাবার দাবার সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এই চিন্তা ভাবনাও কিন্তু আমরা অ্যাডপ্ট করেছি। হয়তো বা ইমপ্লিমেন্টেশনে কিছুটা টাইম লাগতে পারে, কিন্তু আমরা এইভাবে চিন্তা ভাবনা করছি, এই ব্যাপারটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। তারপরে কয়েকটা চমৎকার কিছু পয়েন্ট তুলে নিয়ে এসেছিলেন ব্যারিস্টার আবির চৌধুরী, আমি একটু নোট করেছিলাম এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। আমি দায়িত্ব নেওয়ার পরে পার্টিকুলার বেশ কিছু জায়গায় ফিল্ড ভিজিট করেছি, এই কারণে নিজের চোখে অনেক কিছু না দেখলে, অনেক ফ্যাব্রিকেটেড ডাটা দেখলে মনে হয় সব কিছুতে চমৎকার চমৎকার ট্রেনিং হচ্ছে। আমি বেশ কিছু জায়গায় আনইউজুয়াল টাইমে আমি ঢাকার বাইরের কয়েকটা জেলা ভিজিট করেছি, এমনকি সেটা 2টার সময়ে 3টার টাইমে, কারণ অধিকাংশ ভিজিটই হলো সকালবেলায় খুব পরিপাটি থাকে। ট্রেনিং সেন্টারে যে কথাগুলো বলছিলেন, অন্তত পক্ষে 7 থেকে 8টা মিনিস্ট্রিতে বিভিন্ন ট্রেনিং ফ্যাসিলিটি যেগুলো থাকে, এইগুলোর ভেতরে প্রপার কোঅর্ডিনেশনের জন্য এনএসডিএ স্থাপন করা হয়েছিল। কিন্তু এই জায়গাতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে কাজটা এ যাবৎকালে পারফেক্টলি হয় নাই, বাট আমরা এটা করার জন্য কমন একটা আমব্রেলার ভেতরে যদি আমরা নিয়ে আসি, তাহলে যেটা দেখা যাবে, লেটস সে আমাদের টিটিসিতে তারা যখন ট্রেনিংটা দিচ্ছে তারা বলবে এটা প্রবাসী কল্যাণের টাকা। যখন আমি যুব অধিদপ্তরের কোনো ট্রেনিংয়ে যাব, বলবে যুব অধিদপ্তরের আওতায়, মানে ক্রীড়া ও যুব মন্ত্রণালয় যেটা আছে সেই জায়গার কোনো জায়গায় ট্রেনিং যাচ্ছে হলো মৎস্য প্রাণী সম্পদের জায়গা থেকে, কোনো জায়গায় কৃষি থেকে, কোনো জায়গায় সমাজ কল্যাণ থেকে, কোনো জায়গায় নারী ও শিশু মিনিস্ট্রি থেকে। কিন্তু অ্যাজ এ হোল আমরা যদি দেখি, এগুলো তো দেশের জনগণের টাকা এবং সরকারেরই টাকা, হয়তো বা বিভিন্ন মিনিস্ট্রি থেকে যাচ্ছে। একই ট্রেনিং একই জেলায় 5 থেকে 6টা প্রতিষ্ঠান দিচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু এটা যদি প্রপার কোঅর্ডিনেশনটা থাকতো, আমরা ভাগ করে দিতে পারতাম যে ঠিক আছে, এই যে হাউস মেকিং এর যে ট্রেনিংটা অ্যাবসলিউটলি এই সেন্টারেই হওয়া উচিত। এবং পৃথিবীর কোনো ইনভেস্টমেন্টই এমন হওয়া উচিত না যে জায়গায় রিটার্ন অফ ইনভেস্টমেন্টের অ্যাসেসমেন্ট করা হবে না। আনফর্চুনেটলি বাংলাদেশের লম্বা একটা প্র্যাকটিস আছে, অনেক জায়গায় শুধুমাত্র সাবসিডির নামে ইনভেস্ট করা হয়, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি সেটা যাচাই করা হয় না। যখন আমি ডাটাগুলা, আমরা ঢাকার অফিসে বসে বসে আমি চেয়েছি, ডাটাগুলা দেখলাম চমৎকার, 10,000 মানুষ ট্রেনিং নিয়েছে, 9,000 মানুষ বিভিন্ন কাজে আছে। তারপর আমি যখন বললাম যে এই টাইপ ক্লাস 5-এর গ্রাফের ডাটার মতো ডাটা আমার দরকার নাই, প্রত্যেকটা বছরে প্রত্যেকটা ট্রেনিং কোর্সে কতজন করে এনরোল করেছে এবং তারা এখন কোথায় কোথায় আছে, এই ডাটা আমার কাছে উপস্থাপন করেন। অ্যান্ড দেন স্বভাবতই যেটা হলো, ওইটা সহজে আর ডাটাটা আসে না। এবং আসার পরে দেখলাম এই ডাটাগুলোতে এমন অনেক ট্রেনিং আছে যে ব্যাপারগুলো মানুষের আসলে ওই ট্রেনিংগুলো আদৌ দরকার আছে কিনা। লেটসে যে গ্রামের একজন গৃহিণীকে বসত বাড়িতে মুরগি প্রতিপালনের ট্রেনিং দেওয়ার দরকার নাই, কারণ এটা জানেন। গ্রামের একজন কৃষককে দুগ্ধ দহনের ট্রেনিং দেওয়ার কোনো দরকার নাই, তখনই এই ট্রেনিংটা দেওয়ার দরকার যখন এটা কমার্শিয়াল ভেঞ্চারে যাবে। এবং কমার্শিয়াল ভেঞ্চারে যদি না যায়, এই টাইপ ট্রেনিং এর নামে অনেক ফ্যাশন আছে, যে ব্যাপারগুলো নিয়ে আমরা রিভিউ করা অলরেডি স্টার্ট করেছি, যাতে করে একটা সেন্ট্রালাইজড বডির আওতায়, প্রত্যেকটা মিনিস্ট্রির আওতায় যতগুলো ট্রেনিং আছে সবগুলার একটা কমন আমব্রেলার নিচে নিয়ে এসে আমরা অ্যাসেস করব, এবং কোথায় কোন বাজেটটা যাওয়া দরকার, কোথায় কোনো ডুপ্লিকেশন চলছে কিনা, যাতে করে একই ট্রেনিং বারবার বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো আমরা অ্যাসেস করতে পারি। এবং ডেফিনেটলি একটা গভর্নমেন্টের বয়স 3 মাসে যখন হয় নাই, তার মানে আমরা বসে প্রথম দিনই বলতে পারি না যে সবকিছু ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। অ্যাটলিস্ট
আমরা এই লাইনে চিন্তা করা শুরু করেছি বলে আমি আশ্বস্ত করতে পারি। আর একটা প্রশ্ন তুলেছিলেন যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টের পাশাপাশি আমরা আর একটা ডাটা কালেক্ট করার চেষ্টাটা করব। সেটা হলো বিভিন্ন জায়গা থেকে ট্রেনিংটা নেয়ার পরে আমাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কেমন আসলো। এটার জন্য আমরা প্রত্যেকটা জেলা লেভেলে পর্যায়ক্রমে এবং তারপরে উপজেলা লেভেলে আমরা আমাদের ইস্তেহারটা যদি খেয়াল করে দেখেন, ওই জায়গায় জব এক্সচেঞ্জ সেন্টার নামে যে ব্যাপারটা চিন্তা করা হচ্ছে, ওই ব্যাপারটাকে আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করি, তাহলে আমার মনে হয় যে একটু আশ্বস্ত হতে পারবেন যে আমাদের এই সরকার কাজ করার চেষ্টাটা করছে। যেমন বাংলাদেশের মানুষের স্কিল সেট কোথায় কি আছে এইটা কোনো জায়গাতেই ডিফাইন করা নাই। লেটসে হঠাৎ করে একটা রিকুইজিশন যদি আসে যে টাইলসের মিস্ত্রি কিছু বাইরে নিয়ে যাওয়া হবে, আমরা কিন্তু জানি না যে আমাদের প্রত্যেকটা উপজেলায় বা জেলায় কতজন করে এই টাইলসের কাজ করেন। ইনফ্যাক্ট অনেক ট্রেডিশনাল পেশা আছে যশোরের দিকে এবং পার্টিকুলার কিছু কিছু জেলা আছে, দেখবেন যে খেজুরের যে রসটা আছে এটা কালেক্ট করার পরে গুড়টা খুব ভালো হয়, কিন্তু দেখবেন এই গাছি যারা আছে তাদের সংখ্যা ক্রমান্বয়ে কমছে। তো আলটিমেটলি আপনি যদি আমাদের কিন্তু আরেকটা ব্যাপার আছে, প্রত্যেকটা জেলা ধরে ধরে আমরা প্রোডাক্টের ব্র্যান্ডিং করতে চাই। হঠাৎ করে কাঁচাগোল্লার নাম মনে আসলে যেমন নাটোরের নাম ভেসে আসে, দইয়ের নাম মনে হলেই যেমন বগুড়ার কথা ভেসে আসে, কিন্তু অনেক জেলার কথা দেখবেন যে বললে আশেপাশে কোনো জিনিস পাওয়া যায় না, কিন্তু সেটা আছে। এইগুলার যদি ব্র্যান্ডিং করতে হয় আমাদের ট্রেডিশনাল পেশার যারা শ্রমিকরা আছেন তাদেরকেও কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এখন আপনি যদি জানেন যে আমার এই উপজেলায় এতজন ওয়েল্ডিং এর কাজ পারে, তাহলে কিন্তু আপনার প্ল্যান করাটা অনেক সহজ হয়ে যায়, যে ব্যাপারটা আপনারা বলছিলেন। সো এই ব্যাপারটা আমরা অলরেডি উদ্যোগ গ্রহণ করেছি, অনেকটা আমাদের পেপার ওয়ার্কের কাজ এগিয়ে গেছে, হয়তো বা খুব অল্প সময়ের ভেতরেই আমরা প্রাতিষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করতে পারবো, সেটা জব সেন্টার নামেই হোক, জব এক্সচেঞ্জ সেন্টার নামেই হোক, অথবা যে কোনো নামেই হোক। তরুণরা থেকে শুরু করে যাদেরকে আমরা অনলাইনে অ্যাটাচ করতে পারবো, এটা তো আমাদের জন্য একটা ব্লেসিং যে 18 বছর হলো, তারপর থেকে হয়তো বা তাদের প্রত্যেকের সিভি যেভাবে আপডেট করতে থাকে তাদের প্রোফাইলটা আপডেটেড হতে থাকবে, যাতে করে দেশের একটা ক্রান্তিকালীন সময়ে আমরা জানতে পারি যে ঠিক আছে এই জেলায় এতজন এই স্কিল সেটের মানুষ আছে যাদেরকে দিয়ে আমরা এটা করতে পারবো। আবার যারা ট্রেডিশনাল ঘরানার লোক আছে, আমাদের একটা সংকটের জায়গাটা আছে, আমি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে যেটা বুঝি, আমরা অনেক ক্ষেত্রে এত বেশি অটোমেশনের দিকে চলে যেতে চাই, আমরা বলে দেই যে বাড়িতে বসেই সব কিছু আপনি পূরণ করে ফেলবেন অনলাইনে। এখন ভাই যে আমার কৃষক আছেন, যে আমার রাজমিস্ত্রির কাজ করেন, তার দ্বারা কি সম্ভব অনলাইনে গিয়ে নিজের স্কিল সেটগুলো উনি আপডেট করবেন? এই জন্য ওই টার্গেটটাকে আমরা মাথায় রেখে তাদের জন্য আমরা ম্যানুয়াল একটা সিস্টেমও প্রত্যেকটা উপজেলা এবং জেলা লেভেলে রাখা যায় কিনা সেটারও চিন্তা করছি, যাতে করে এই মানুষগুলা গিয়ে ঠিক ওই জায়গায় তাদের স্কিল সেটগুলো আপডেট করতে পারেন। এবং এই এক্সচেঞ্জ সেন্টারটা কেন? কারণ এই হ্যাসেলটা যেমন শ্রমিক লেভেলের মানুষজনের আছে, এমপ্লয়ারদের ক্ষেত্রেও কিন্তু আছে। আপনাদের যে কারো যদি কোনো প্রতিষ্ঠানে যদি এমপ্লয়মেন্ট বলা হয় যে আপনার এমপ্লয়ি দরকার, আপনি একটু খুঁজে নেন, দেখুন যে পারফেক্ট এমপ্লয়িটা খুঁজে পাওয়াটাও একটা বিশাল বড় হ্যাসেলের ব্যাপার। সো তারাও যদি জানে যে এই সেন্টারে যাওয়ার পরে আমাদের পূর্ণাঙ্গ ডাটাবেসটা আছে এবং দুইটা ম্যাচ করার একটা সুযোগ আছে, তার জন্য কিন্তু হ্যাসেলটা অনেকটা কমে যায়। সো অ্যাজ এ গভর্নমেন্ট আমরা ওই ব্যাপারটা করার চেষ্টা করব, যাতে করে প্রত্যেকটা জায়গায় এই যারা শ্রমজীবী মানুষ আছেন এবং যারা এমপ্লয়ার আছেন তাদের ভেতরে যাতে এই রিকোয়ারমেন্টের ম্যাচ মেকিংটা হয়। সো আপনারা যে ধরনের আইডিয়ার পরিকল্পনা করছিলেন নিশ্চয়ই এতটা বুঝতে পারছেন যে সরকার অন্তত পক্ষে আউট অফ দ্য বক্স চিন্তা করা শুরু করেছে এবং প্রায়োরিটি বেসিসে হয়তো বা আমরা কয়েক মাসের ভেতরেই সেটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি। তারপরের কয়েকটা ব্যাপার, প্রবাসী শ্রমিকদের নিয়ে কিছু কথা হচ্ছিল। এই ব্যাপারটা আসলে সত্য যে বাংলাদেশের ইকোনমিটাকে যারা বাঁচিয়ে রাখে, দেখবেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আছে এবং যারা প্রবাসী শ্রমিকরা যারা আছেন, তাদের রক্তে, তাদের শ্রমে, তাদের ঘামে আমাদের দেশের ইকোনমিটা চলে। আমরা অ্যাজ এ গভর্নমেন্ট দৃঢ়ভাবে এই ব্যাপারটা বিশ্বাস করি জন্যই আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করে আমাদের যে নির্বাচনী ইস্তেহার যেটা ছিল, এই ইস্তেহারের ভেতরে নর্মালি আমরা কি করব সেই ব্যাপারটা উল্লেখ করা থাকে। সেই জায়গাতে আমি যদি পৃষ্ঠা 24 শ্রম ও শ্রমিক কল্যাণের চ্যাপ্টারে চলে যাই, একদম লাস্টের আমাদের যে ফার্মে একটা কমিটমেন্ট আছে, আমি একটু পড়ে শোনাই। একই সাথে রানা প্লাজা, তাজরিন ফ্যাশন এবং হাশেম ফুড সহ উল্লেখযোগ্য কর্মক্ষেত্রে দুর্ঘটনাসমূহের জন্য দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এই ব্যাপারটা যদি আমরা না করি, তাহলে ওই রানা প্লাজার নিচে যে হাড়গুলা কনক্রিটের নিচে চাপা পড়ে গেছে, শুধুমাত্র তারাই না, তাদের কয়েক প্রজন্মের স্বপ্ন যে ধূলিসাৎ হয়ে গেছে, সেই ব্যাপারটার মর্যাদা আমরা না দিতে পারলে ভবিষ্যতেও কোনো না কোনো টাইমে এই ধরনের দুর্ঘটনা যখন ঘটবে, শ্রমিকদের অধিকার নিয়ে কেউ কথা বলবে না।
এবং সেই রিকগনিশনটাকে আমরা আমাদের এই ইশতেহারের ভেতরে একদম উদাহরণ সহ লিপিবদ্ধ করেছি। এই জন্য আমরা শুধু কথার কথা না, বরং শ্রমিকরা যাতে মনে করতে পারে তারা আর গভর্নমেন্ট দূরে কেউ না। আব্দুল কাদেরের কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং শোনার টাইমে আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আব্দুল কাদেরকে অনেকেই ওই 9 দফা যখন পত্রিকায় প্রকাশিত হচ্ছিল অনেকেই বিভিন্নভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছে। বাট আব্দুল কাদের সেই ব্যক্তি যে তার কমিটমেন্ট থেকে বিন্দু মাত্র নড়েছিল না, এবং সেই 9 দফাটা দেখলেই বোঝা যেত ওইটা 1 দফার দিকে কিভাবে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টিরও কনসালটেশনটা ছিল। আব্দুল কাদের একদিনে আব্দুল কাদের হয়ে ওঠে নাই। তার যে করোনার ভেতরে স্ট্রাগলের গল্পটা বলল, এই যে জেনুইননেস, এই জেনুইননেসটা রাজনীতিবিদদের ভেতরে থাকা উচিত। এবং এই জেনুইননেসটা তাকে আমি অনেক দিন আগে থেকেই চিনি, শুধুমাত্র এই জুলাই গণ অভ্যুত্থান, তার বহু আগেও তার সাথে পরিচয় ছিল। সে যখন অ্যারেস্টেড হয়েছে, ক্যাম্পাসে কোনো সাপোর্ট পায় নাই, বারবার নিপীড়নের শিকার হয়েছে, সে যখন বলছিল ওই জায়গায় গিয়ে সে রিয়ালাইজ করেছে এই যে আমাদের গার্মেন্টসের যে ওয়ার্কাররা যারা আছেন, আমরা ইমিডিয়েটলি 2টা ব্যাপার নিশ্চিত করতে চাই। শুধুমাত্র গার্মেন্টস ওয়ার্কার না, বাংলাদেশের যে কোনো জায়গায় নারী শ্রমিকদের জন্য, এমনকি নারী কর্মীরা যারা বিভিন্ন লেয়ারে আছেন, এবং আমরা প্র্যাকটিক্যাল সলিউশনের দিকে যাইতে চাই। আমরা যদি হঠাৎ করে পরিকল্পনা করি, কিছু পরিকল্পনা করলে হাততালি পাওয়া যায় যে ঠিক আছে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টার জায়গায় আমরা 5 ঘন্টাতে নামিয়ে নিয়ে আসবো, এই টাইপ কথাবার্তা বললে হাততালি হয়তো বা পাওয়া যায়। কিন্তু যে ব্যাপারটা আমরা বুঝতে ভুল করি, 5 ঘন্টায় যদি নামিয়ে নেওয়া যায়, কোনো এমপ্লয়ার নারীদেরকে আর এমপ্লয়মেন্টের দিকে নিয়ে যাবে না। অর্থাৎ তাদেরকে ফিল্ড থেকে বের করে দেওয়ার একটা সূক্ষ্ম পরিকল্পনা হবে এইটা। রাদার আমরা যদি ওই জায়গাতে একটা ডে কেয়ার সিস্টেম চালু করি, ব্রেস্ট ফিডিং কর্নার চালু করি, তাহলে দেখা যাবে যে নারীরা সন্তানদের জন্য কর্মক্ষেত্রে যেতে পারছে না। এই ব্যাপারটা শুধুমাত্র টোকেন হিসেবে না, রাদার ম্যান্ডেটরি করা, যাতে করে এই যে বাচ্চাদের নিয়ে যাতে নারীদের আর কোনো ঝামেলা ফেস না করতে হয়। আমাদের উচিতটা হলো কর্মক্ষেত্রের সাথে প্র্যাকটিক্যালিটিটাকে কিভাবে আমরা একটা লিঙ্ক করতে পারি। এবং প্রবাসীদের শ্রমের কথা যদি একটু বলি, প্রবাসীদের ব্যাপারটা যেটা হয় যে বাংলাদেশ থেকে অনেকেই আনস্কিল্ড লেবার পাঠানোর চেষ্টা করেন, এবং এই আনস্কিল্ড লেবার পাঠানোর আগে তারা একটা দালাল চক্রের হাতে বদ্ধ হয়ে যান। যাওয়ার পরে তারা কাজ পান না, এমনকি অনেক ঘুরে টুরে যে কাজটা পায় সেটা দিয়ে যত টাকা খরচ করে গেছে সেই টাকাটা তুলতে অনেক দিন পার হয়ে যায়। এবং দেশে ফিরে আসার পরে তারা যেটা দেখে, তাদের অনেকের সংসার ভেঙে গেছে। তারা অনেকেই দেখে যে টাকাটা নিয়ে আসছেন, যে আশা নিয়ে তাদের বাবা মা পাঠিয়েছিল, বাবা মার চিকিৎসা করতে পারে নাই। দেখা যায় যে তাদের জীবনের যে স্বপ্নটা নিয়ে গিয়েছিল, বরং দেশে থাকতে পারলে যেটা হতো তার চেয়েও বাজে অবস্থায় তারা বাইরে থেকে চলে আসে, এবং হতাশ হয়ে তাদেরকে পুনরায় ফিল্ডে যে কেউ চিন্তা ভাবনা করবে এই ব্যাপারটা কেউ ভাবে না। তো আমরা এই প্রত্যেকটা ব্যাপার অ্যানালাইসিস করার পরে যে ব্যাপারটাতে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আমাদের প্রাথমিক দায়িত্ব হবে স্কিল্ড লেবার তৈরি করা। অর্থাৎ আনস্কিল্ড এবং সেমি স্কিল্ড লেবার যখন আপনি তো পাঠাচ্ছেন, এটা কিন্তু তাদেরও বিভিন্ন ক্ষেত্রে তারা যে টর্চার্ড হচ্ছে বাইরে গিয়ে, সেটার দ্বারটাকে উন্মোচন করে দেওয়া হচ্ছে। বরং স্কিল্ড লেবার যদি পাঠানো যায়, তারা নিজেরাও যেমন ভালো থাকবে, অ্যাট দ্য সেম টাইম দেশের রেমিটেন্স ফ্লো কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাওয়াটা সম্ভব। এবং তাদের এই ট্রেনিং চক্র থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা জায়গায় এই যে দালাল চক্রের যে একটা ইম্প্যাক্ট থাকে, সেই ব্যাপারটাকে তখনই কমানো সম্ভব যখন তাদেরকে আমরা যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবো। এবং ওই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে আরো বেশ কিছু স্কিল সেটের জায়গাতে তাদেরকে আমরা জেনুইন স্কিল ডেভেলপমেন্ট তো বটেই, বিদেশে যাওয়ার পরে আমরা কিছু ওয়ান স্টপ সলিউশন আমরা তৈরি করার ব্যবস্থা করব। দেখা যায় বিভিন্ন এম্বাসিতে গেলেও তারা হেনস্থার শিকার হয়। এই ব্যাপারটা যদি খেয়াল করে দেখেন, আমি অনেক শ্রমিক ভাইদের সাথে নিজে কথা বলার চেষ্টা করেছি। দেখা যায় তাদের ঘামে আমাদের দেশে রেমিটেন্স আসে, তারা একটা সমস্যায় পড়ে এম্বাসিতে গেলে দিনের পর দিন তাদেরকে ঘোরানো হয়। অনেক ক্ষেত্রে তারা যখন মারা যায়, মারা যাওয়া লাশটা দেশে আসতে গেলেও অনেক হ্যাসেলের মুখোমুখি হয়। এই জন্য আমরা এম্বাসিগুলোতে তাদেরকে টার্গেট করে কোনো ওয়ান স্টপ সলিউশন তৈরি করা যায় কিনা, এইটা নিয়ে আমরা অলরেডি পরিকল্পনা গ্রহণ শুরু করেছি, যাতে করে তারা মনে করে দেশের বাইরেও যদি চলে যায় তারা একা না, বরং বাংলাদেশের সরকার তাদের সাথে সব সময়ের জন্যই আছে। এই উপলব্ধিটা আমরা তাদের ভেতরে দিতে চাই। এমনকি দেশে যারা ফেরত আসবে, আসার পরেও তাদের জন্য আলাদা কোনো এমপ্লয়মেন্ট সেক্টরে কোনো প্রণোদনা দেওয়া যায় কিনা, যাতে করে তারা সেটেল হতে পারে, এই ব্যাপারটা আমরা ভাবতে চাই। কিছু ইনফর্মাল সেক্টর আছে যাদেরকে বিভিন্ন জায়গায় এখনো এঙ্গেজ করা যায়নি, এবং এই ইনফর্মাল জায়গাগুলোকে কিভাবে একটা সিস্টেমের ভেতরে নিয়ে আসা যায়, তাদেরকে ফর্মাল কোনো ডাটাবেজের আওতায় এনে বিভিন্ন পরিকল্পনা করা যায় কিনা, সেটা আমাদের পরিকল্পনার ভেতরে আছে। হয়তোবা ইমপ্লিমেন্ট করতে একটু সময় লাগতে পারে। একই সাথে চা বাগানের যেসব শ্রমিকের কথা বললেন,
বা চর এলাকায় অনেক মানুষ আছে ইনফর্মাল ইকোনমির সাথে যুক্ত আছেন, হরিজন সম্প্রদায়ের মানুষজন যেমন আছেন, অনেক ভালনারেবল গ্রুপ আছে যাদেরকে অনেক প্রোডাক্টিভ কাজে লাগানোর ব্যবস্থা করা যেতে পারে। সেই ব্যাপারটা আমাদের চিন্তার ভেতরে আছে। সময় থাকলে হয়তোবা আমি ডিটেইল ব্রিফ করতে পারতাম।